নান এবং নো এর ব্যাপারে আমরা একটা বিষয় জাস্ট খেয়াল রাখবো, সেটা হচ্ছে নান এটা যদি একা যদি ব্যবহার করা হয় তখন আমরা নানের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, অর্থাৎ নান ইজ প্রেজেন্ট। যদি পরীক্ষায় অপশন যদি থাকে তাহলে আমরা এই নানের পরে শুধু যদি নান থাকে তখন তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ ইজ। কিন্তু যদি নানের পরে কোনো একটা নাউন থাকে, যেমন নান অফ দ্য, এখানে যদি বলা হয় নান অফ দ্য মানি, তাহলে এই যে নাউনটা এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটার উপর বেস করে আমরা ভার্বটা গঠন করব। আর যদি নানের পরে যদি নান অফ দ্য বয়েজ এভাবে যদি প্লুরাল নাউন পাই, তাহলে সেটা অনুযায়ী ভার্ব গঠন করতে হবে আর। যেমন এই নানের পরে সিঙ্গুলার, মানিটা আনকাউন্টেবল, তাই হবে সিঙ্গুলার। আর নানের পরে যখন বয়েজ প্লুরাল তখন ভার্ব হবে আর। তাহলে সোজা কথায় ব্যাপারটা হলো নান এবং নো এর পরে যে নাউনটা আসবে সেই নাউনটার উপরে ভিত্তি করে ভার্বটা গঠন করতে হবে। যেমন নানের এবং নো এর পরে প্রচুর পরিমাণে আমরা এরকম উদাহরণ পাই বিভিন্ন পরীক্ষায় আসা, যেখানে হচ্ছে নাউনটা সিঙ্গুলার থাকে, আনকাউন্টেবল থাকতে পারে, অথবা মাঝে মাঝে প্লুরাল থাকতে পারে, সেই অনুযায়ী মূলত ভার্বটা গঠন হবে। আর যদি নানটা যদি এভাবে যদি একলা যদি সাবজেক্ট হয় তখন তার ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে আমরা সেই উদাহরণটা দেখতে পাচ্ছি, যেমন নান অফ দ্য কাউন্টারফিট মানি, এই মানিটা আনকাউন্টেবল হওয়ার কারণে ভার্বটা হচ্ছে হ্যাজ। এরপরে নান অফ দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটা হয়েছে হ্যাভ। এবং এরপরে নো এর ক্ষেত্রেও সেম থিং, নো এক্সাম্পল, এটা সিঙ্গুলার তাই ইজ, আর এখানে নো এক্সাম্পলস এটা প্লুরাল, সেই জন্য ভার্ব হয়ে গেছে আর। তাহলে নান এবং নো এর ক্ষেত্রে এই ব্যাপারটাই প্রযোজ্য, সিঙ্গুলার না প্লুরাল এটা ডিপেন্ড করবে মূলত তারপরের যেটা থাকবে সেটার উপরে। এখন আমরা দেখব ইদার এবং নিদারের ফাংশনটা। সেখানে কি হচ্ছে, ইদার এবং নিদারের ক্ষেত্রে পরের নাউনটা, অর্থাৎ এই ইদারের পরের নাউন এবং নিদারের পরের নরের পরের নাউন যেটা আছে এটা আমরা একটু দেখব। যেমন এখানে একটা ব্যাপার হলো, তিনটা আমরা এখানে কোরিলেটিভসকে একসাথে রাখতে পারি। তিনটা কি কি, একটা হচ্ছে ইদার অর, তারপর আরেকটা হচ্ছে নিদার নর, তারপর আরেকটা হলো নট অনলি বাট অলসো। এই তিনটা আমরা আলাদা করে মনে রাখতে পারি এবং মনে রাখতে হবে ইদারের পর একটা সাবজেক্ট হবে সাবজেক্ট 1, আর অরের পর আরেকটা সাবজেক্ট হবে সাবজেক্ট 2। নিদারের ক্ষেত্রেও প্রথম সাবজেক্ট হচ্ছে 1, এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে 2। এভাবে নট অনলির সাথে একটা প্রথমে সাবজেক্ট, পরে বাট অলসোর পরে আরেকটা সাবজেক্ট। সো এই তিনটে স্ট্রাকচারের ক্ষেত্রে তিনটে স্ট্রাকচারের মধ্যেই দুটো করে আমরা সাবজেক্ট সংযুক্ত করতে পারি, ইদারের পর একটা, অরের পর একটা, একইভাবে নিদারের পর একটা, নরের পর একটা, নট অনলি পরে একটা, বাট অলসোর পর একটা। তো এই তিনটে স্ট্রাকচারের মধ্যে আমরা ভার্বটা কিভাবে গঠন করব। মূলত এখানে ভার্বটা তার নিকটবর্তী সাবজেক্টকে ফলো করে। কিভাবে আমরা একটু উদাহরণ দেখি। যেমন নিদার জন নর হিজ ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট 1 হচ্ছে জন, আর হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট 2, আর ভার্ব হচ্ছে এখানে। তাহলে ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা, হিজ ফ্রেন্ডস, এটা হলো ভার্বের কাছাকাছি সাবজেক্ট। তাহলে ভার্ব তার কাছের সাবজেক্টটাকে ফলো করবে। তাহলে এখানে হিজ ফ্রেন্ডস এটা প্লুরাল, সুতরাং এখানে ভার্ব হবে আর। যারা ক্লিপস টুফেল আপনারা দেখছেন সামনে আছে, সেখানে দেখবেন ইদার নিদারের যে পেজটাতে আসেন ওখানে আর এর কাছাকাছি সাবজেক্ট হচ্ছে ফ্রেন্ডস, এটা প্লুরাল হওয়ার কারণে এটা আর হচ্ছে। এরপরের সেন্টেন্সটা দেখি, জন অর হিজ ফ্রেন্ডস, সেখানে আর গোয়িং। এরপর আমরা দেখি নিদার জন নর বিল, এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে বিল, অর্থাৎ ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে বিল, সিঙ্গুলার, সেজন্য এটা ইজ গোয়িং, এখানেও ইজ গোয়িং। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, ইদার অর নিদার নর এবং নট অনলি বাট অলসোর ক্ষেত্রে ভার্বটা তার কাছের যে সাবজেক্টটা আছে সেটার সাথে ম্যাচ করবে। যদি তার কাছের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার, আদারওয়াইজ কাছের সাবজেক্টটা যেটা ওটা যদি প্লুরাল নাউন হয় তাহলে তার ভার্ব হবে প্লুরাল। সো এইভাবে এই তিনটে স্ট্রাকচার আমরা ফলো করব। এখন আমরা এখানে আরেকটা তথ্য আছে সেটা একটু দেখব। সেটা হলো এই নট অনলি এবং বাট অলসো দিয়ে কয়েকটা এখানে উদাহরণ আছে, আমরা একটু প্র্যাকটিস করি। যেমন নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে এটা ইজ হবে নাকি আর হবে, আপনারা একটু ট্রাই করেন। তারপরে নিদার দ্য এমপ্লয়িজ, এখানে প্রথমটা হচ্ছে প্লুরাল, এরপরে দ্য ম্যানেজার এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে আনসার কি হতে পারে, আর দ্য ম্যানেজার অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট এখানে দুটোই সিঙ্গুলার, এখানে ভার্বটা কি হতে পারে। তো আলটিমেটলি তিনটার ক্ষেত্রেই যেহেতু ইদার নিদার এবং হচ্ছে নট অনলি বাট অলসোর ফাংশনে ভার্ব তার নিকটবর্তী সাবজেক্টকে ফলো করবে, তাহলে এখানে ভার্বের কাছাকাছি হচ্ছে স্টুডেন্টস প্লুরাল, তাহলে এখানে আমরা বসাবো আর সেকেন্ড সেন্টেন্সটাতে কাছের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার, সুতরাং তার ভার্বটা হবে ওয়াজ, কারণ ম্যানেজার সিঙ্গুলার। এরপরের সেন্টেন্সে দ্য অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তার ভার্বটা হবে এখানে হ্যাজ, কারণ আমরা জানি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব।
দেন হচ্ছে এরপরেরটাতে আমরা পাচ্ছি আরেকটা নতুন স্ট্রাকচার, সেটা হচ্ছে জেরান্ড এবং ইনফিনিটিভের ফাংশন। আমরা এখানে একটা জিনিস দেখব, ইংরেজিতে প্রচুর সেন্টেন্স পাই যেখানে আমরা ভার্বের আইএনজি দিয়ে শুরু করি। দ্যাট মিনস ভার্ব আইএনজি যেটাকে আমরা জেরান্ড বলি, মূলত জেরান্ডটা আসলে কখন জেরান্ড, মানে ভার্বের আইএনজি দেখলে কিন্তু সবসময় জেরান্ড না। তো জেরান্ড হওয়ার শর্ত হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বা অবজেক্টের স্থানে যদি ভার্ব আইএনজি এসে নাউনের কাজ করে তখন আমরা সেটাকে জেরান্ড বলি। সো যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট জেরান্ড হয় অথবা যদি ইনফিনিটিভ হয়, এই যে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ মানে কি 2 প্লাস ভার্বের বেস ফর্ম, আর জেরান্ড মানে আমরা বুঝি ভার্বের আইএনজি। সো যদি এভাবে ভার্বের আইএনজি অথবা যদি 2 প্লাস ভার্বের বেস ফর্ম যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন তার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখানে একটা উদাহরণ আমরা একটু দেখি, এই সেন্টেন্সটা সবাই দেখেন, রাইটিং, লিখা, এটা হচ্ছে এখানে জেরান্ড। তাহলে লিখাটা কি করে, মেক্স হার হ্যাপি, তাকে খুশি করে। তাহলে কি লিখা, এই রাইটিং, এটা যে জেরান্ড, এই জেরান্ডের একটা অবজেক্ট এখানে আছে, কি লিখা, মেনি লেটার্স, অনেক চিঠি লেখা। তাহলে এই রাইটিংয়ের অবজেক্টটা এটা প্লুরাল, কিন্তু লেটার্স প্লুরাল, বাট আমি এটাকে ফলো করব না, আমি ফলো করব প্রথম সাবজেক্ট যেটা জেরান্ড ভার্বের আইএনজি, সেটাকে ফলো করব। আর ভার্ব আইএনজি যখন সাবজেক্ট হবে, জেরান্ড যখন সাবজেক্ট হবে তখন তার ভার্বটা হবে সিঙ্গুলার। সেজন্য এখানে মেকের সাথে একটা এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস বসাই, এ কারণে রাইটিং মেনি লেটার্স মেক্স হবে এখানে। আর ডাইটিং এর সাথে এখানে দেখাচ্ছে ইজ ভেরি পপুলার টুডে, এখানে ডাইটিং এর পরে ভার্ব হয়েছে ইজ। তারপরেরটা হলো নোয়িং, এখানেও হচ্ছে এটা জেরান্ড, যেহেতু ভার্ব আইএনজি জেরান্ড, তাইলে তারপরে ভার্বটা পেয়েছে আমরা হ্যাজ মেড, সিঙ্গুলার। ইনফিনিটিভের ক্ষেত্রেও সেম থিং, যেমন টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ভ্রমণ করাটা, ইজ মাই ড্রিম নাকি আর মাই ড্রিম, তাহলে এখানে টু ট্রাভেল ইনফিনিটিভ সাবজেক্ট, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার অর্থাৎ ইজ। তারপর আমরা পাচ্ছি সুইমিং এভরিডে, এই সুইমিংটা হচ্ছে ভার্বের আইএনজি, তো ভার্ব আইএনজি যখন জেরান্ড হয় তখন সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব এখানে কোনটা হবে, ইজ। অর্থাৎ মূল কথা হলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখনই আমরা ভার্ব আইএনজি অথবা 2 প্লাস ভার্বের বেস ফর্ম এগুলো যদি সাবজেক্ট হিসেবে আমরা পাই তখন আমাদেরকে ভার্বটা সিঙ্গুলার হিসেবে অ্যান্সার করতে হবে। অ্যাম ইজ আরের মধ্যে ইজ, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ, হ্যাভ হ্যাসের মধ্যে হ্যাজ, ডু ডাসের মধ্যে ডাস। নেক্সট হচ্ছে আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সাবজেক্ট আর এগ্রিমেন্টের মধ্যে প্রায় এই আইটেমটা দিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন্স। আমরা জানি কালেকটিভ নাউন্স আসলে কি, আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন, বিশেষ করে নাউনের ক্লাসে। মূলত কয়েকটা কমন নাউন একসাথে হয়ে যদি একটা গ্রুপ নাউন হয়ে যায় তখন আমরা সেটাকে বলি কালেকটিভ নাউন, এবং এই কালেকটিভ নাউনটা বেশ কয়েক রকম করে ব্যবহৃত হয়, বিশেষ করে সাবজেক্ট আর এগ্রিমেন্টের ক্ষেত্রে এটা বিভিন্নভাবে আমরা দেখি সেন্টেন্সে। সো প্রথমে আমরা দেখব এখানে বেশ কিছু শব্দ আছে, সেই শব্দগুলো বেশিরভাগই আপনাদের পরিচিত। কি কি আছে দেখা যাক, কংগ্রেস, তারপর হচ্ছে ফ্যামিলি, গ্রুপ, কমিটি, ক্লাস। তাহলে এগুলো প্রত্যেকটাই কালেকটিভ নাউন আমরা বুঝতে পারি, কারণ কয়েকজন লোক মিলে যখন কোথাও ভিড় করে তখন আমরা তাদেরকে ক্রাউড বলি, রাইট। তারপর কয়েকজন মিলে যখন কোনো কমিটি গঠন করে, হ্যাঁ, তখন সেখানেও আমরা দেখতে পাচ্ছি একাধিক লোক মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে, মানে গ্রুপ নাউন। কালেকটিভ নাউন মানে কি, গ্রুপ নাউন। তারপরে আর্মি, টিম, ফ্যামিলি, অর্গানাইজেশন বা সংস্থা, গভর্নমেন্ট, সরকার, ঠিক আছে। সরকার বলতেও কিন্তু বডি অফ পিপল, রাইট, সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আরও অনেক লোক যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই মিলে হচ্ছে সরকার, রাইট। সো এইভাবে অনেকগুলো লোক যখন একসাথে কোনো একটা গ্রুপ গঠন করে তখন সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। সো এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আর এগ্রিমেন্টের ক্ষেত্রে এটা রুলটা কি। মূলত রুলটা হলো সাবজেক্ট আর এগ্রিমেন্টে যদি কখনো কালেকটিভ নাউন সাবজেক্ট হিসেবে আসে, মানে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় দ্য টিম, দ্য কমিটি, অথবা যদি বলা হয় দ্য বোর্ড, অথবা যদি বলা হয় দ্য কংগ্রেস, তখন আমি ভার্বটা কি বসাবো। তো নর্মালি মনে রাখবেন কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার, এটা হচ্ছে নর্মাল কথা, কালেকটিভ প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কথা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এর বাইরে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব নেয় না। কেন? কালেকটিভ নাউন যদি এক হয়, ইউনেনিমাস, এটাকে আমরা বলি কি, ইউনেনিমাস, অর্থাৎ কালেকটিভ নাউন যদি একমত হয়, কালেকটিভ নাউনের সদস্যরা যদি একসাথে একতাবদ্ধ থাকে, তাদের মধ্যে যদি কোনো বিভাজন না থাকে, দ্বিধা বিভক্ত যদি তারা না হয়, তখন তাদের ভার্বটা সিঙ্গুলার, দ্যাট ইজ কারেক্ট। বাট যদি কালেকটিভ নাউন যদি ভিন্ন মত হয়, তাহলে কালেকটিভ নাউন যদি ভিন্ন মত হয়, তাদের মধ্যে যদি কোনো ডিভিশন চলে আসে, কালেকটিভ নাউন যদি ডিভাইডেড হয় বা ভিন্ন মত হয়, তাহলে কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে প্লুরাল। এই তথ্যটা একটু সবাইকে মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি বলি, একটা উদাহরণ দেই, যেমন আমি যদি বলি যে ক্লাস আজকে চমৎকার ছিল, ক্লাস মানে হলো 10 জন বা 20 জন মিলে যে স্টুডেন্টরা ক্লাস করেছে তাদেরকে মিন করা হচ্ছে। সো আমি বলতে পারি দ্য ক্লাস ওয়াজ এক্সেলেন্ট টুডে।
আর আমি যদি বলি ক্লাস আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, এর মানে হলো ক্লাসের কেউ কেউ কথা বলছে, কেউ কেউ অন্য কাজ করছে, তাদের মধ্যে শৃঙ্খলা বা একতা ছিল না। তখন আমি বলবো দ্য ক্লাস ওয়ার মেকিং আ লট অফ নয়েস অথবা খেয়স, রাইট? দ্য ক্লাস ওয়ার মেকিং আ লট অফ খেয়স, এভাবে আমরা বলতে পারি। সো এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা আরও অন্য ক্ষেত্রে বলতে পারি, যেমন আমি যদি বলি কমিটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে, এর মানে হলো কমিটি যে সদস্যরা কাজ করে তারা সবাই মিলে একমত হয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। সো তখন আমি বলবো দ্য কমিটি হ্যাজ রিচড আ ডিসিশন। কিন্তু আমি যদি বলি কমিটি কক্সবাজারে পিকনিক করার ব্যাপারে একমত হতে পারেনি, কমিটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একমত হতে পারেনি, বা কমিটি নানান সিদ্ধান্তে বিভক্ত হয়ে পড়েছে, তখন আমি দ্য কমিটি ইজ ডিভাইডেড বলবো না, আমি বলবো দ্য কমিটি আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট অপিনিয়ন্স, অথবা দ্য কমিটি হ্যাভ নট ডিসাইডেড অন এ সিঙ্গেল পয়েন্ট, একটা নির্দিষ্ট সিঙ্গেল পয়েন্টে তারা একমত হয়নি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। সো যখনই হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা যাবে, ভিন্ন মত দেখা যাবে, তখন তাদের ভার্বটা হবে প্লুরাল। সো সেই নিয়মে আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন এই যে দ্য কমিটি হ্যাজ ম্যাট অ্যান্ড ইট হ্যাজ রিজেক্টেড, তাহলে দ্য কমিটি হ্যাজ বলা হয়েছে সিঙ্গুলার। তারপরে দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড, ফ্যামিলির সাথে ওয়াজ সিঙ্গুলার ভার্ব। দ্য ক্রাউড ওয়াজ ওয়াইল্ড, ভার্ব সিঙ্গুলার ওয়াজ। তারপরে কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড নিউ প্ল্যান টু কমব্যাট ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কংগ্রেস কি করছে, পার্লামেন্ট সংসদ কি করছে, আইনসভা কি করলো, একটা নতুন প্ল্যান চালু করেছে। কেমন? আচ্ছা, তারপরে এই যে ইউজ সিঙ্গুলার অর প্লুরাল বেসড অন ওয়েদার দ্য গ্রুপ ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট। এবার আমরা সাবজেক্ট আর এগ্রিমেন্টের স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সারগুলো আমরা একটু ট্রাই করে দেখি সবাই। তো যাদের এই প্র্যাকটিসটা করা হয়ে গেছে তারা একটু আমার সাথে ম্যাচ করেন, আদারওয়াইজ বাকিরা ভিডিও পজ করে আপনারা পরে অ্যান্সার ম্যাচ করবেন। প্রথমে হচ্ছে নাইদার বিল নর ম্যারি, এখানে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে ম্যারি, এটা সিঙ্গুলার, তাইলে কি হবে? ইজ। এনিথিং, সামথিং, এভরিথিং, এই ধরনের ওয়ার্ডগুলো পরে ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে হবে ইজ। স্কেটিং, এটা হচ্ছে ভার্বের আইএনজি, জেরান্ড, জেরান্ড সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ। আ নাম্বার অফ রিপোর্টার্স, আ নাম্বার অফ সাবজেক্ট হলে ভার্ব হয় প্লুরাল, তাহলে হবে ওয়্যার। এভরিবডি হু, তাহলে এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে এভরিবডি, এভরিবডির সাথে সিঙ্গুলার হয়, তাহলে হু এর পরে হ্যাজ। ইয়োর গ্লাসেস, যেহেতু এগুলো সবসময় প্লুরাল হিসেবে বসে ওয়ার্ডগুলো, গ্লাসেস, ট্রাউজার্স, প্যান্টস, তাহলে তার ভার্বটা প্লুরাল, তাহলে কি হবে? ওয়্যার। দেয়ার, দেয়ারের ক্ষেত্রে ভার্বের পরের সাবজেক্টকে দেখতে হবে, ভার্বের পরে যে নাউনটা বা প্রোনাউনটা বসবে সেটাই হবে সাবজেক্ট, তাহলে সাম পিপল প্লুরাল, তাহলে কি হবে? দেয়ার ওয়্যার। দ্য কমিটি কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে দ্য কমিটি হ্যাজ অলরেডি রিচড। অ্যাপিয়ার অফ জিন্স, অ্যাপিয়ার অফ জিন্সের ক্ষেত্রে অ্যাপিয়ার বলতে আমি বোঝাচ্ছি একটা, আমি বলেছিলাম যখন আমরা এই ধরনের প্লুরাল ওয়ার্ডগুলোকে অ্যাপিয়ার অফ গ্লাসেস, অ্যাপিয়ার অফ ট্রাউজার্স, অ্যাপিয়ার অফ প্যান্টস, অ্যাপিয়ার অফ সিজার্স, এভাবে যখন আমরা ইউজ করবো তখন আসলে সংখ্যা আমরা বোঝাই একটা, সো ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়াজ। ইচ স্টুডেন্ট, আমরা ইচ, এভরি এই সমস্ত ওয়ার্ডগুলো কোনো একটা নাউন সহযোগে যদি সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বসে আমরা এগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি, সো এগুলোর সাথে আমরা ভার্ব ইউজ করবো সিঙ্গুলার, হ্যাজ। ইদারের ফাংশন আবার, সেক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ওয়াইফ, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার ভার্বের সাথে হবে অ্যাজ বাই এস মিক্স। এরপরে হচ্ছে এই সেন্টেন্সের ফাংশন হচ্ছে এখানে এভরিথিং, তাহলে এভরিথিং সামথিং অথবা এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি, এগুলোর পরে সিঙ্গুলার হয়, তাহলে কি হবে? ওয়াজ। দ্য ক্রাউড এট দ্য বাস্কেটবল গেম ওয়াজ নাকি ওয়্যার, এই জায়গায় আমরা সাবজেক্ট পেয়েছি দ্য ক্রাউড, আর অ্যাট দ্য বাস্কেটবল গেম এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আমাদের রুলসটা নিশ্চয়ই মনে আছে, আমরা সাবজেক্টের পরে সেন্টেন্সের শুরুতে যদি কোনো নাউন প্রোনাউন আসে, এই সাবজেক্টের পরে যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ দেওয়া হয়, ওই প্রেপোজিশনাল ফ্রেজকে আমরা ফলো করব না, আমরা প্রথম সাবজেক্টকে ফলো করবো। তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে ক্রাউড, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আ প্যাক অফ ওয়াইল্ড ডগস, আ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এটার মানেটা কি? ওই যে বলেছিলাম ডগ এবং ওয়ালফ, নেকড়ে বাঘ এবং কুকুর, তাদের দল বোঝালে তখন প্যাক অফ হয়, আর এখানে প্যাক কয়টা? আ প্যাক, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে হ্যাজ। দ্য জুরি, এটাও একটা কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউনের সাথে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ। দি আর্মি আবার কালেকটিভ নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ। নেক্সট হচ্ছে 17, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ সাবজেক্ট হলে আমরা সেটাকে প্লুরাল হিসেবে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব, আর এ নাম্বার অফের ক্ষেত্রে প্লুরাল হবে। সো দ্য নাম্বার অফের ক্ষেত্রে আমরা এখানে ভার্বটা অনেক দূরে এসে এখানে পাচ্ছি আমরা, সো এখানে সিঙ্গুলার হচ্ছে কোনটা? ইজ, এটাই হচ্ছে সিঙ্গুলার।
দেয়ার, দেয়ারের ক্ষেত্রে আমরা পরের নাউন প্রোনাউনকে দেখবো ভার্বের, তাহলে ভার্বের পর আছে টু মেনি ইন্টারাপশনস প্লুরাল, এই জন্য হবে হ্যাভ। আর এভরি এলিমেন্টারি স্কুল টিচার, এভরি দিয়ে কোনো সাবজেক্ট হলে সেটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে হ্যাজ। আর নিদার এবং নরের ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে প্যারেন্টস প্লুরাল, সেজন্য এটা হবে হ্যাভ। এখন আমরা প্রোনাউনের ফাংশনটা দেখব। ইংলিশ গ্রামারের যে কয়েকটা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা বলতে পারি এবং বেসিক, সেটা আপনার স্পিকিং বলেন কিংবা রাইটিং ইংলিশের জন্য বলেন কিংবা আপনি এমসিকিউর উত্তর দেওয়ার ক্ষেত্রে যে কোনো প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে বলেন, এই প্রোনাউনটা খুবই কমন একটা টপিক। সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে চান, ব্যাংক কিংবা বিসিএস এর রিটেন পরীক্ষা নিয়ে যারা চিন্তিত, কিংবা এছাড়া ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও যাদের রিটেন টেস্ট আছে, সব ক্ষেত্রেই ইভেন আইএলস বলেন, হ্যাঁ, কিংবা যারা জিআরই পরীক্ষা দিচ্ছেন, তো সবার জন্যেই রিটেনে ভালো করার জন্য প্রোনাউনের সঠিক ব্যবহার জানাটা জরুরি। তো তার জন্যে আমরা গতানুগতিক প্রোনাউন না পড়ে, প্রোনাউন কাকে বলে, কত প্রকারের কী কী, আসলে এগুলো তো পরীক্ষাভাবে সবসময় আসে না। বাংলাদেশের কিছু কিছু চাকরি পরীক্ষা হঠাৎ করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে আপনাদের এই প্র্যাকটিক্যাল ইউজটা। এটা আমরা 5 ভাগে ভাগ করতে পারি, মানে একটা প্রোনাউন আপনি যখন সেন্টেন্সে ব্যবহার করবেন, এটাকে আপনি 5 রকম করে আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে আমরা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে এই ওয়ার্ডগুলো বসাই, একটা হচ্ছে অবজেক্টের স্থানে বসাই, তারপর আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হিসেবে, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ পসেসিভ আর একটা প্রোনাউন, দুটো ফাংশন কিন্তু আলাদা। তারপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো প্রথমে আমরা এই সাবজেক্ট প্রোনাউনগুলো একটু চিনে নেই। আর এখানে প্রথমে বলে রাখি, আপনাদের যাদের এই 5টা কলামে প্রতিটা শব্দ আলাদা করে আপনাদের মোটামুটি পরিচয় বা চেনা জানা নাই বা আপনাদের মুখস্থ নাই, প্লিজ আপনারা এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। কারণ হঠাৎ করে আপনি যখন রুলস অনুযায়ী ধরতে যাবেন, এখানে সাবজেক্ট প্রোনাউন বসাতে হবে, বাক্যের এই স্থানে অবজেক্ট প্রোনাউন বসাতে হবে, বা এই স্থানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, তখন আপনার হুট করে কিন্তু যেন মনে থাকে যে এখানে সাবজেক্ট প্রোনাউন বলতে আসলে কোনটা। যেমন আই হলো সাবজেক্ট প্রোনাউন, তাহলে তার পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, তার পসেসিভ প্রোনাউন কোনটা, কিংবা সি থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, পসেসিভ প্রোনাউন কোনটা। তাহলে প্রত্যেকটা প্রোনাউনের এই 5টা রূপ আপনাকে একদম ক্লিয়ার কাট মুখস্থ জানতে হবে, ঠিক আছে? যেমন প্রথমটা কি, আই, তাহলে আই থেকে আপনাকে অবজেক্ট ফর্ম কি, এটা আপনাকে একেবারে ক্লিয়ার আপনার সেন্সে চলে আসতে হবে। অর্থাৎ আপনি 1 সেকেন্ডের মধ্যেই আপনার ব্রেনে এটা চলে আসতে হবে যে এটার আসলে সাবজেক্ট ফর্ম কি, অবজেক্ট ফর্ম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ কি। সো আমরা এটা একটু ট্রাই করি। তাহলে আমরা প্রথমে পাচ্ছি আই, এই আই থেকে সাবজেক্ট প্রোনাউন, এটা হলো সাবজেক্ট প্রোনাউন, এটা অবজেক্ট প্রোনাউন হচ্ছে মি, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট প্রোনাউনের 5টা করে আমরা এখানে রূপ পাচ্ছি। এই পুরো টেবিলটা এটা আপনারা দেখে নিলেই এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখন আমি এটার ব্যবহারটা দেখাবো, মানে আপনি সেন্টেন্সে কখন আই ব্যবহার করবেন, মি ব্যবহার করবেন না, কখন আপনার আবার মি লাগবে, আইটা ব্যবহার করতে পারবেন না, কোন কোন সেন্টেন্সের কোন কোন জায়গায় আপনার মাই ইউজ করা যাবে, মাইন ব্যবহার করা যাবে না, আবার এমন জায়গা আছে যেখানে মাইন ব্যবহার করতে পারবেন কিন্তু মাই ব্যবহার করা যাবে না। সো এগুলো প্রত্যেকটা আমরা কলাম ভিত্তিক পড়ব। প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট প্রোনাউনগুলো, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, হু। এরপর আমরা আলোচনা করব অবজেক্ট প্রোনাউনগুলো নিয়ে, যেটা ক্লিপস টোফেলের ভাষায় এটাকে বলা হয়েছে কমপ্লিমেন্ট প্রোনাউন। আর একটা কথা বলি, এই পুরো টেবিলটা এটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, বাট এটা আপনাদের টোফেল বইতে নাই। টোফেল বইতে এমন অনেক কিছু পয়েন্ট মিসিং আছে যেগুলা আপনাদের পরীক্ষার জন্য আবার খুবই ইম্পর্টেন্ট। বিসিএস বলেন বা অন্যান্য চাকরির পরীক্ষা বলেন বা অ্যাডমিশন টেস্ট বলেন, সব ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনার এই অবজেক্ট প্রোনাউন বলেন, পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আমাদেরকে জানতে হবে। তো তার আগে এই জন্য টেবিলটা লিখে দিয়েছি, যেন এই টেবিলটা টোফেল বইতে যেহেতু এই টেবিলটা এইভাবে করে টোটালি দেওয়া নেই, তাই এটা আমি আসলে আপনাদের জন্য একসাথে দিয়ে দিয়েছি যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন। এখানে কয়েকটা নোট আপনাদের জন্য আছে। তার মধ্যে প্রথম নোট হচ্ছে, এখানে সাবজেক্ট হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইট যেটা আছে সেটা অবজেক্ট প্রোনাউনের মধ্যে সেম, আর পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এসে এই ইটসটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনে এটাতে কিন্তু দেখেন এখানে এস বসছে, এখানে এস বসছে, কিন্তু সমস্যা কি জানেন, এখানে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখেন এই আরেকটা ওয়ার্ড আছে যেখানে আমরা এস বসাইছি, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এস বসায় নেই। এই নোটটা একটু দেখেন। নর্মালি পসেসিভ জিনিসটা কি, এটা একটু আগে বলি আপনাদেরকে। পসেসিভ জিনিসটা হচ্ছে আমার, তোমার, তার, তাদের, এই ধরনের র যুক্ত বাংলায় যে শব্দগুলো, সেগুলোকে আমরা ইংলিশে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করি। যেমন আমরা যদি বলি রাহিমের বাড়ি বা কামালের বাড়ি, তখন আমরা কি বলি, এখানে ইংলিশ করতে গেলে আমরা বলি রাহিমস, এভাবে আমরা একটা অ্যাপোস্ট্রফিয়াস দেই, তাই না? তাহলে এই অ্যাপোস্ট্রফিয়াসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, যেমন ওয়ান থেকে পসেসিভ ওয়ান্স, আবার পসেসিভ প্রোনাউন সেখানেও হচ্ছে ওয়ান্স। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটাতে ওয়ান্স। আর ইটসের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনো কমা নেই, ঊর্ধ্ব কমা নেই,
এটার কারণটা কি? কারণ হলো একটু দেখেন সবাই, মূলত ইট বলতে যেটা এই অ্যাপোস্ট্রফি এস যেটা আমরা ইউজ করি, এটা অন্য আরেকটা অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। এই ব্যাপারটা আপনি একটু মাথায় রাখবেন। অর্থাৎ ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস বসবে কখন? যখন এটা ইট ইজ অথবা ইট হ্যাজকে বোঝায়। অর্থাৎ ইজ এবং হ্যাজ এই দুটো অক্সিলারি যখন ইটের সাথে সংক্ষেপে ব্যবহার করা হয় তখন আমরা বলি ইটস। যেমন ইট হ্যাজ বিন না বলে আমরা সংক্ষেপে বলি ইটস বিন। ইট হ্যাজ বিন নাইস না বলে আমরা বলি ইটস বিন নাইস। আমরা যদি বলি ইট ইজ রেইনিং না বলে সংক্ষেপে বলতে পারি ইটস রেইনিং। তাহলে আর এই ইটস যেটা অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি এটা যে এটার বাদ দিয়ে আপনি যদি শুধু যদি বলেন ইট ইজ না বলে আপনি যদি শুধু বললেন ইটস, এই ইটস এটা হচ্ছে মূলত সাবজেক্ট ইট থেকে এসছে। ইট মানে এটা, ইটস মানে হলো এটার। আমি যদি বলি এটার রং বিবর্ণ হয়ে গেছে, এটার রং চলে যাচ্ছে, তাহলে ইটস কালার হ্যাজ ফেডেড। তাহলে এখানে ইটস মানে হলো এটার। অর্থাৎ পসেসিভ বোঝানোর জন্য ইংরেজিতে প্রায় সব ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলেও একটা ওয়ার্ড সেটা হচ্ছে ইট। ইটের ক্ষেত্রে আপনারা এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করবেন না, শুধু অ্যাস ব্যবহার করবেন। আর অ্যাপোস্ট্রফি অ্যাসটা ব্যবহার করবেন ইজ এবং হ্যাজের বিপরীতে, এটারে সংক্ষিপ্ত করার জন্য, যেটাকে আমরা বলি কন্ট্রাক্টেড ফর্ম। অর্থাৎ ইংলিশ আমরা এটাকে বলি কন্ট্রাক্টেড ফর্ম। সো এই ইটের ক্ষেত্রে শুধু ইজ হ্যাজের পরিবর্তে আপনি অ্যাপোস্ট্রফি এস ইউজ করবেন, আর শুধু অ্যাস ইউজ করবেন কিসে? পসেসিভের ক্ষেত্রে। আরেকটা তথ্য, হু সাবজেক্ট, হুম অবজেক্ট, হুস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এই হু থেকে আবার হু সেলফ, হুম সেলফ, হুস সেলফ এই ধরনের কোনো ওয়ার্ড আসলে হয় না। ফলে এই হু থেকে আমরা রিফ্লেক্সিভ দেই নাই। পসেসিভেরও ব্যবহার খুবই কম বা নেই বললেই চলে, তাই আমরা পসেসিভের ব্যবহারটা এখানে দিলাম না। আর বাকি যেগুলো আছে সেখানে ছোট্ট কয়েকটা তথ্য আছে। যেমন যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দেখবেন ভার্বের এখানে রিফ্লেক্সিভে এসে শব্দটা হচ্ছে সেলফ, SELF। আর সাবজেক্ট যখন বহু বচন হয়, যেমন উই বহু বচন, সেখানে সেলফের সাথে আমরা একটা চেঞ্জ করতেছি, এফ না হয়ে VES হচ্ছে, অর্থাৎ সেলফস। তারপরে ইউর সাথে যেমন ইউ দিয়ে আমরা জানি তুমি হলেও ইউ, তোমরা বোঝালেও ইউ, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর সাথে ব্যবহার করা হয়। কিন্তু যখন আপনি রিফ্লেক্সিভ করবেন তখন সেটা বুঝে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। যদি আপনি বলেন ইউ শুড রেসপেক্ট ইয়োর সেলফ, তোমার নিজের প্রতি সম্মান রাখা উচিত, তাহলে ইউ শুড রেসপেক্ট ইয়োর সেলফ, এখানে সিঙ্গুলার। আমি যদি তোমাদের নিজেদের প্রতি রেসপেক্ট রাখা উচিত, তখন আমি কি বলবো? ইউ শুড রেসপেক্ট ইয়োর সেলফস। তাহলে ইউ দিয়ে যদি বহুবচনকে বোঝাই তখন হবে সেলফস, আর একজনকে বোঝালে তখন হবে সেলফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি হি দিয়ে সাবজেক্ট, এটা সিঙ্গুলার তাই হিমসেলফ। শি এর ক্ষেত্রে হার সেলফ সিঙ্গুলার, ইটের ক্ষেত্রে ইট সেলফ। আর দে যখন প্লুরাল তখন দে এর ক্ষেত্রে আবার দেম সেলফস, অর্থাৎ VES হচ্ছে, কারণ দেটা সাবজেক্ট হিসেবে প্লুরাল তাই তার রিফ্লেক্সিভটাও প্লুরাল। ওয়ান এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়ানের সাথে ওয়ান সেলফ। এই ছোট ছোট পয়েন্টগুলো আমরা খেয়াল রাখবো। আরেকটা জিনিস দেখেন, এখানে হি থেকে সাবজেক্ট থেকে অবজেক্ট পেয়েছি আমরা হিম, আর পসেসিভ অ্যাডজেক্টিভও হিস, পসেসিভ প্রোনাউনটাও হিস। এরকম এই ইটসের মতো, ইটসে যেমন এখানে মিল আছে, হিসের ক্ষেত্রে এখানে মিল আছে। আর বাকি যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি সেখানে সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে একটু অমিল আছে। কীরকম? যেমন মাই থেকে পেয়েছে মাইন, আওয়ারের সাথে এস যুক্ত হয়ে আওয়ার্স, ইয়োরের সাথে এস যুক্ত হয়ে ইয়োর্স, আবার হারের সাথে এস যুক্ত হয়ে হার্স, একইভাবে দেয়ারের সাথে এস যুক্ত হয়ে গেছে দেয়ার্স। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের চেয়ে পসেসিভ প্রোনাউনের একটা ডিফারেন্স আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এস বসছে, আর বাকি কয়েকটাতে অলরেডি, যেমন হিসের সাথে অলরেডি এস দেওয়া আছে বিদায় এটাকে আর হিসেস বলার দরকার নাই। ইটসের ক্ষেত্রেও আর চেঞ্জ করার দরকার নাই। ওয়ান্সের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস যেহেতু দেওয়াই আছে তাই এখানে আর চেঞ্জ করার দরকার নেই। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টোটাল টেবল। এখন আমরা প্রত্যেকটার আলাদা ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। প্রথমটাই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এখন সেন্টেন্সে কোন কোন জায়গায় আপনি আই বসাতে পারবেন, মি বসাতে পারবেন না, উই বসাতে পারবেন, আস বসাতে পারবেন না, শি বসাতে পারবেন, হার বসাতে পারবেন না, মানে কোন কোন জায়গা আসলে সাবজেক্ট প্রোনাউনের জন্য ফিক্সড সেটা আমরা দেখব। এই সাবজেক্ট প্রোনাউনের জন্য ফিক্সড জায়গা আমরা মোট ধরতে পারি তিনটা। প্রথমে বলতেছে দেখেন, সাবজেক্ট প্রোনাউন্স অকার ইন দ্য সাবজেক্ট পজিশন। দ্যাট মিনস সেন্টেন্সে সাবজেক্টের স্থানে আমরা কি বসাবো? সাবজেক্ট প্রোনাউন বসাবো। তাহলে সাবজেক্টের স্থানে, সেন্টেন্সে কোন স্থানে? সাবজেক্টের স্থানে বসবে সাবজেক্ট প্রোনাউন। সেকেন্ড হচ্ছে এই যে আরেকটা জিনিস দেখেন, আফটার দ্য ভার্ব বি, অর্থাৎ বি ভার্বের পর। তাহলে বি এর পর, তাহলে বি মানে কি আপনারা সবাই জানেন, এম, ইজ, আর অথবা ওয়াজ অথবা ওয়ার, এই সমস্ত শব্দগুলোর পরে বি এর পর আমরা কি বসাবো?
সাবজেক্ট প্রোনাউন বসাবো। তাহলে আপনি সাবজেক্ট প্রোনাউন সাবজেক্টের স্থানে বসানো মানে কি, এই যে দেখেন প্রথমে একটা সেন্টেন্স দেখেন, শি অ্যান্ড আই হ্যাভ সিন দিস মুভি বিফোর। এই সেন্টেন্সে আমরা ভার্ব পাচ্ছি হ্যাভ সিন। এই হ্যাভ সিনটা হচ্ছে মূলত ফাইনাইট ভার্ব এবং তার আগে সাবজেক্ট হচ্ছে শি অ্যান্ড আই। তাহলে সাবজেক্ট এখানে কয়টা, দুটো সাবজেক্ট এখানে আছে। প্রথম সাবজেক্ট হচ্ছে শি এবং সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই, এবং দুটো সাবজেক্টই হচ্ছে আমি সাবজেক্ট ফর্মে বসিয়েছি, রাইট? তাহলে এখানে যদি আমি শি না বসিয়ে, ধরেন আমি প্রথমটা শি দিলাম বাট পরেরটা আমি দিয়ে দিলাম শি অ্যান্ড মি। নর্মালি স্পোকেন ইংলিশে কিন্তু আমরা এরকম অনেক ভুল করে থাকি, যেমন ইউ অ্যান্ড মি আর অলওয়েজ বিজি উইথ সাম স্টাফ সাম ওয়ার্ক। তাহলে ইউ অ্যান্ড মি আমরা এরকম স্পোকেন অনেক সময় বলে ফেলি, বাট আপনি যখন গ্রামারে যখন লিখতে যাবেন, যখন আপনি অ্যাকুরেট ইংলিশটা যখন আপনি পরীক্ষায় এক্সিকিউট করতে যাবেন, সেখানে আপনাকে একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। সাবজেক্টের স্থানে সাবজেক্ট প্রোনাউন, তাহলে এই সাবজেক্টের স্থানে শি এবং আই এই দুটো আপনাকে ব্যবহার করতে হবে। আর আরেকটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি ক্লিপস্টোফেলের এই সেম পেজে, আপনারা একটু দেখেন প্রোনাউনের সাবজেক্ট প্রোনাউনের পেজে আপনি সেখানে দেখতে পাবেন জর্জ অ্যান্ড আই উড লাইক টু লিভ নাও। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে উড লাইক, তার আগে সাবজেক্ট হচ্ছে জর্জ অ্যান্ড আই। দুটো সাবজেক্ট এখানে দেওয়া আছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ জর্জ এবং তারপরেরটা হচ্ছে আই। এখানে জর্জ তো নাউন, এটার তো আর কোনো ফর্ম নাই, সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম সেম, বাট প্রোনাউন হিসেবে আমরা পেয়েছি আই। এই আইটা হচ্ছে একটা সাবজেক্ট প্রোনাউন। এবং কেন আমি সাবজেক্ট প্রোনাউন বসিয়েছি, কারণ এটা সাবজেক্টের স্থান। ভার্বের আগে যদি এরকম একটা না দুটো বা তিনটা বা চারটা সাবজেক্ট ধরেন যুক্ত হলো, তো প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু সাবজেক্টের স্থানে এসছে তাহলে সাবজেক্ট ফর্ম রাখতে হবে। তো নাউন হলে কোনো অসুবিধা নেই, বাট প্রোনাউন যখন হবে তখন ওই প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা আপনাকে ব্যবহার করতে হবে। সো সাবজেক্টের স্থানে কিভাবে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হয়, দ্যাটস হোয়াট আই হ্যাভ অ্যাকচুয়ালি শোড ইউ। তারপরে বিভার্বেরটা দেখি। বিভার্ব বলতে আমরা বুঝি আমি ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা বিং অথবা বিন হতে পারে। সো বিভার্বের পরেও এরকম সাবজেক্ট প্রোনাউন ব্যবহারের ব্যাপার আছে। সেটা কিভাবে, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন পরীক্ষায় যদি আসে ইট ওয়াজ ড্যাশ হু ডিড ইট, তার মানে সেই, এখানে একটা তথ্য দিই, হ্যাঁ আচ্ছা তার আগে আপনাদের উত্তরটা একটু আপনারা বলেন, এখানে ইট ওয়াজ এটাকে আমরা শি ব্যবহার করব নাকি ইট ওয়াজ হার ব্যবহার করব? এখানে এই শূন্যস্থানে পরীক্ষা যদি দেয় শি, হার, হার্স অথবা হারসেলফ, তখন আমরা কোনটা আনসার দিব? তখন আমরা আনসার দিব শি। কারণ কি, এখানে এই যে ওয়াজ অথবা ওয়ার অথবা এম, ইজ, আর, এই সমস্ত বিভার্ব যেগুলো আমরা পাচ্ছি, এই বিভার্বগুলোর পরের যে ওয়ার্ডটা সেটা অবশ্যই সাবজেক্ট প্রোনাউন হতে হবে। সো এখানে সাবজেক্ট প্রোনাউন হিসেবে আমরা পাচ্ছি শি। হার যদি দেই তাহলে সেটা অবজেক্ট প্রোনাউন হয়ে যাচ্ছে অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। সো এটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো এখানে দ্য কারেক্ট আনসার ইজ শি, এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে আমরা বুঝলাম বিভার্বের পরে তাহলে সাবজেক্ট প্রোনাউন দিতে হবে, রাইট? এরপরে আসেন 3 নম্বর জায়গাটা কি, তাহলে আমরা আরেকটা লাস্ট পয়েন্ট এখানে পাচ্ছি, সেটা হচ্ছে অলসো ইউজ দ্য সাবজেক্ট প্রোনাউন। কোথায় সাবজেক্ট প্রোনাউন ইউজ করবো? আফটার, দেন, অ্যাজ, দ্যাট। তার মানে 3টে শব্দ, একটা হচ্ছে অ্যাজ, তারপরে আরেকটা শব্দ হচ্ছে দেন, তারপর একটা শব্দ হচ্ছে দ্যাট। তাহলে আপনারা সবাই যারা এখন ক্লাসটা করছেন অনলাইনে, কষ্ট করে এই 30 সেকেন্ডের মধ্যে এই 3টা রুল আপনারা বলে এখনই মুখস্থ করে ফেলেন। তাহলে কোন কোন জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসাবেন আপনি একটু পড়তে থাকুন, একটু আওয়াজ করে পড়তে থাকুন, আমাকে শোনানোর তো সুযোগ নেই, বাট নিজেরা নিজেরা আওয়াজ করে এটা মুখস্থ করেন যে সাবজেক্টের স্থানে সাবজেক্ট প্রোনাউন, বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন, অ্যাজ, দেন, দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন। এই তথ্যটা আপনারা 2 বার পড়ে বা 3 বার করে পড়ে আপনারা এটা একটু মুখস্থ করে ফেলেন প্লিজ। এখন আমি আপনাদেরকে এই রুলসটা, যারা এতক্ষণ ধরে আপনারা দেখেছেন তারা 3 নম্বর রুলটার প্রয়োগটা একটু দেখেন। প্রথমে আমি বলেছি অ্যাজ, দেন, দ্যাট। তাহলে অ্যাজ এর ক্ষেত্রে ফাংশনটা কিভাবে হয়, দেন এর ক্ষেত্রে কিভাবে হয়, আর দ্যাট এর ক্ষেত্রে কিভাবে হয় আমরা একটু দেখি। যেমন আমি যদি বলি হি ইজ অ্যাজ টল অ্যাজ ড্যাশ, এবার এখানে আমি কি হি ব্যবহার করব নাকি হিম ব্যবহার করব নাকি হিজ নাকি হিমসেলফ? তাহলে এই 4টার মধ্যে আমি কি ব্যবহার করব? তাহলে এখানে যেহেতু এটা অ্যাজ, তাহলে অ্যাজ এর পরে সাবজেক্ট প্রোনাউন, তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? হি। একইভাবে ধরেন দেন এর ব্যবহারও সেম, যদি বলা হয় হি ইজ টলার দেন, তার মানে সে লম্বা। হ্যাঁ, এখানে সে যদি লম্বা বলে তাহলে কার চেয়ে লম্বা? আমার চেয়ে। তাহলে আই, মি, মাই, মাইসেলফ। এখন কেউ যদি মনে করে সে আমার চেয়ে লম্বা, আমার ইংরেজি মাই, তাহলে হি ইজ টলার দেন মাই। এরকমও আমি কিন্তু প্রশ্ন পাই স্টুডেন্টদের কাছ থেকে। সো আপনারা এগুলো একটু কেয়ারফুল থাকবেন। বাংলা কখনো একেবারে বাংলা শব্দের প্রতিটা শব্দের অনুবাদ করে করে আসলে ইংলিশ হয় না।
ঠিক আছে, ইংলিশ সেন্টেন্স লেখার কিছু গ্রামাটিক্যাল ক্রাইটেরিয়া বা নিয়ম আছে। সো আমার চেয়ে লম্বা, তার জন্য আমি ডাইরেক্টলি আমার ইংরেজি মাই ওটা বসাতে পারবো না। কেন? কারণ অ্যাজ দেন দ্যাটের পরে কি হয়? সাবজেক্ট প্রোনাউন। এখানে সাবজেক্ট প্রোনাউন কোনটা? আই। তাহলে হি ইজ টলার দেন আই। তারপরে সর্বশেষ দ্যাট। যেমন আমি যদি বলি হি সেজ দ্যাট ড্যাশ am going to win the game। সে বলছে বা বলে যে আমি গেমটা জিততে যাচ্ছি। এখানে দ্যাট, এই যে দ্যাট পেয়েছেন না, দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন। তার মানে এখানে আই, মি, মাই অপশন যদি পরীক্ষায় দেওয়া থাকে তখন আমরা কোনটা ব্যবহার করব? আই। তাহলে হি সেজ দ্যাট আই এম গোয়িং টু উইন দ্য গেম। সো এখানে আমরা তাহলে যেটা বুঝতে পারলাম, অ্যাজ এর পরে সাবজেক্ট প্রোনাউন, দেনের পরে সাবজেক্ট প্রোনাউন, তারপরে দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন। তাহলে আপনারা আশা করি 30 সেকেন্ডের সময়ে যেটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে বলেছি, আই হোপ আপনারা মুখস্থ করেছেন। সাবজেক্টের স্থানে সাবজেক্ট প্রোনাউন, বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন এবং অ্যাজ দেন দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন। এটা মনে রাখলে আপনাদের সাবজেক্ট প্রোনাউন একেবারে পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন। পরীক্ষার যে কোনো রকম প্রশ্নে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা জানবো অবজেক্ট প্রোনাউন কোথায় ব্যবহার করতে হয় সেটা। এখন আমরা চলে যাচ্ছি তাহলে নেক্সট স্লাইডে। সেখানে আমরা আচ্ছা, অবজেক্ট প্রোনাউনের আগে একটা কথা বলি, অবজেক্ট কাকে বলে? আপনারা নিশ্চয়ই সবাই জানেন ট্রান্সিটিভ ভার্বের পরে আমরা অবজেক্ট পাই। আমি আরেকটু সহজ করে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন উত্তরে যেই শব্দটা পাই সেটাই হচ্ছে আসলে অবজেক্ট। যেমন আমি যদি বলি আই লাইক রোজেস, তাহলে আমি কি পছন্দ করি? রোজেস, গোলাপ। তাহলে এখানে রোজেস হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি আই লাইক হার, সেখানে হুম ডু আই লাইক, ওখানে প্রশ্ন করতে হবে আমি কাকে পছন্দ করি, তখন উত্তরে হচ্ছে হার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই অবজেক্টটা তাহলে আমরা এই অবজেক্ট প্রোনাউনের সাথে কিভাবে কানেক্ট করব? একদম সহজ। আমি বলেছিলাম সাবজেক্টের স্থানে যেমন সাবজেক্ট প্রোনাউন হয়, একইভাবে অবজেক্টের স্থানে অবজেক্ট প্রোনাউন। তাহলে কার স্থানে প্রথমত কি জানবো? অবজেক্টের স্থানে অবজেক্ট প্রোনাউন। কেমন? অবজেক্টের স্থানে অবজেক্ট প্রোনাউন। তার মানে অবজেক্টের স্থান কোনটা? ট্রানজিটিভ ভার্বের পরে। আমি তো আর ইনট্রানজিটিভ ভার্বের পরে তার অবজেক্ট বসাবো না। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে, অথবা বলতে পারি অবজেক্টের স্থানে। ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্টের স্থান, রাইট? মনে থাকবে? তাহলে অবজেক্টের স্থান কোথায়? ট্রানজিটিভ ভার্বের পরে, রাইট? এবার আমি সংক্ষেপে বলে দিলাম অবজেক্টের স্থানে অবজেক্ট প্রোনাউন বসে। আরেকটা জায়গায় বসে, সেটা হচ্ছে প্রেপোজিশনের পর। সিম্পল এই দুইটা তথ্য আপনারা জাস্ট মনে রাখবেন, তাইলে আপনাদের পর। তাহলে প্রেপোজিশনের পর এটা কীভাবে হয়? আচ্ছা, প্রথমে আমি এই প্রথম উদাহরণটা দেখাই অবজেক্টের স্থানে বলতে কি বোঝাচ্ছে। যেমন আমি একটু আগে বলেছি আই লাইক, এটা কিন্তু হার। অপশনে যদি বলে আই লাইক শি, আই লাইক হার সেলফ, এভাবে যদি দেওয়া হয় তাহলে আপনি কোনটা আনসার দেখাবেন? আপনি আনসার দেখাবেন আই লাইক হার, এই যে অবজেক্ট প্রোনাউন এটাই। অথবা ধরেন আপনাকে বলা হলো আই লাইক, এরপরে অপশন বলা হলো দেম, আই লাইক দে, আই লাইক দেয়ার, অথবা আই লাইক দেয়ার্স। এভাবে যদি আমি বলি তখন সাধারণত আমি যদি বলি আমি তাদের পছন্দ করি, তাহলে এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা? অবজেক্ট প্রোনাউন হচ্ছে দ্যাম। তাহলে আই লাইক দ্যাম, এটা হচ্ছে অ্যান্সার। সো একটা কথা হলো আপনি জাস্ট ট্রানজিটিভ ভার্বটা চিনলেই হবে। ভার্বের পরে সাধারণত আমরা একটা অবজেক্ট প্রোনাউন বসাই। সেকেন্ডলি প্রেপোজিশনের পরে, যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম সেখানে, তারপরে কি? উইথ ড্যাশ। এখন বলেন হি হবে নাকি হিম হবে? এখানে তাহলে আমি যেহেতু উইথ একটা প্রেপোজিশন পাচ্ছি, তাহলে অবজেক্ট প্রোনাউন বসাবো। অবজেক্ট প্রোনাউন এখানে হি নাকি হিম? অবশ্যই হিম। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে হি হিমের মধ্যে সঠিক উত্তর হচ্ছে হিম। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, এক কথায় দুইটা জাস্ট তথ্য আপনারা মনে রাখবেন, অবজেক্টের স্থানে অবজেক্ট প্রোনাউন আর প্রেপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন। এখন আমরা উদাহরণগুলো দেখব। তো এখানে ক্লিপস্টোফেলে বলা হচ্ছে এটা কোথায় বসে? এই যে কমপ্লিমেন্ট পজিশন। তাহলে অবজেক্ট অবজেক্টের পজিশনে বসে। অবজেক্ট মানে কমপ্লিমেন্ট। আমেরিকান গ্রামার বইগুলোতে কমপ্লিমেন্ট ইউজ করা হয় ওয়ার্ড হিসেবে, আর ব্রিটিশরা বলে এটাকে অবজেক্ট। ইট ডাজেন্ট ম্যাটার মাচ, এটা সেম কথাই। এরপরে আমরা নোটটা একটু দেখে নিই। ইউ অ্যান্ড ইট আর দ্য সেম ফর সাবজেক্ট অর কমপ্লিমেন্ট। আমরা জানি, অলরেডি পড়েছি, ইউ সাবজেক্টেও যেমন অবজেক্টেও ইউ হয়, ইট সাবজেক্টেও যেমন অবজেক্টেও ইট হয়, এটাই বলতেছে। তারপর এখানে আবার উদাহরণগুলো দেখেন। দে কল্ড আস, এই যে অবজেক্ট প্রোনাউন। দ্য টিচার গেভ হিম, অবজেক্ট প্রোনাউন। জন টোল্ড হার, অবজেক্ট প্রোনাউন। লুকিং ফর হিম, এই যে ফর প্রেপোজিশন, ফর প্রেপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন। টু আস, এই যে টু আস অবজেক্ট প্রোনাউন, ও টু এটা হচ্ছে প্রেপোজিশন, তাই। এরপর উইথ মি, এই উইথ প্রেপোজিশন, তাই মি হয়েছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। এগুলো আপনারা মনে রাখবেন রুলসটা। তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা ছোট একটা তথ্য আছে। তথ্যটা কি? যদি কখনো কোনো প্রেপোজিশন কনজাংশনে কাজ করে, তাহলে দেখেন প্রেপোজিশন কনজাংশনে কাজ করা এটার মানে কি? ধরেন আপনারা জানেন প্রেপোজিশন প্লাস কি বসে? একটা নাউন বা প্রোনাউন যখন বসে তখন আমরা
প্রেপোজিশনের পরে তো ইউজুয়ালি নাউন প্রোনাউন বসে। এই প্রোনাউনটা যখন বসে তখন আমরা প্রেপোজিশনের পরে কি একটু আগে জানলাম, প্রেপোজিশনের পরে আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে, ধরেন কিছু ওয়ার্ড আছে প্রেপোজিশন হতে পারে, মাঝে মাঝে কনজাংশন হতে পারে, যেমন বিফোর এবং আফটার। এই বিফোর আফটারগুলো মাঝে মাঝে কিন্তু কনজাংশনে কাজ করে, রাইট? সো যখন বিফোর আফটার কনজাংশনে কাজ করবে তখন আমরা এটাকে একটু তাকাই। তো একটা কনজাংশন আসলে কিসের কাজ করে? প্রেপোজিশন একটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে বা একটা ওয়ার্ডকে কানেক্ট করে, কিন্তু কনজাংশন কি করে? কনজাংশন একটা পুরো ক্লজকে কানেক্ট করে, ঠিক না? ক্লজ মানে কি? ক্লজ মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে সাধারণত এটা একটা ক্লজকে কানেক্ট করে। আর কনজাংশনের পরে যদি ক্লজ আসে তাহলে স্বাভাবিকভাবে একটা ক্লজে কি থাকে? সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। এখন যদি কনজাংশনের পরের স্থানটা যদি কখনো শূন্যস্থান হয়, কনজাংশনের পরে যদি শূন্যস্থান হয় এবং এরপর আপনি দেখতে পাচ্ছেন একটা ফাইনাইট ভার্ব আছে, কি ভার্ব? একটা ফাইনাইট ভার্ব আছে, এক্ষেত্রে আপনি ওই ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট দরকার আছে না আপনার, তাহলে সেই জন্য এখানে আপনি সাবজেক্ট বসাবেন। তার মানে এই উদাহরণটা এখানে দেখেন, জানেত উইল মেক হার প্রেজেন্টেশন। জানেত তার প্রেজেন্টেশনটা বানাবে আফটার হিম, তারপরে। এখানে আফটার পরে একটা মাত্র ওয়ার্ড আছে, দ্যাট মিনস এখানে আফটার পরে এটা হচ্ছে কি একটা অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, সুতরাং এটা একটা অবজেক্ট প্রোনাউনের ওয়ার্ড আপনি বসাই দিবেন, দ্যাটস ইট। বাট জানেত উইল মেক হার প্রেজেন্টেশন একটা ক্লজের পরে, এবার আফটার পরে এখানে হিম না, আফটার পরে পুরো একটা ক্লজ দেওয়া আছে, এই পুরো একটা ক্লজ। হি ফিনিশেস হিজ স্পিচ, এখানে হি সাবজেক্ট, ফিনিশেস হচ্ছে তার ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে আবার অবজেক্ট। তাহলে এই যদি আফটার এবং বিফোরের পরে যদি এরকম পূর্ণাঙ্গ একটা ক্লজ পান, তাহলে সেই ক্লজের শুরুতে অবশ্যই আপনার একটা কি সাবজেক্ট দরকার। তো পরীক্ষায় এই হিটা যদি শূন্যস্থানে দেয়, এটা তখন আপনি হি দিবেন নাকি হিম দিবেন? আপনি অবশ্যই হি ব্যবহার করবেন, কারণ এরপর একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। সুতরাং ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে আপনার একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, সুতরাং হি হবে। এই জন্য এই বিফোর আফটারের ক্ষেত্রে আপনার একটু অ্যালার্ট থাকবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন পরে কি একটা ক্লজ আছে নাকি একটা ওয়ার্ড আছে। একটা সিঙ্গেল ওয়ার্ড হলে ওইটারে আপনি অবজেক্ট প্রোনাউন করে দেন, সমস্যা নাই। বাট যদি পরে একটা পূর্ণাঙ্গ ক্লজ থাকে তাহলে ওই ক্লজের সাবজেক্ট দরকার, সুতরাং সেখানে সাবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করবেন। এখন আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের আমি বেসিক একটা বিষয় আপনাদেরকে বলেছি, যে যেটাকে আমরা বাংলায় রযুক্ত শব্দ দেখি, আমার, তোমার, তার, তাদের, এগুলাই হচ্ছে মূলত পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এই পসেসিভ অ্যাডজেক্টিভটাকে আবার মাঝে মাঝে পসেসিভ প্রোনাউন হিসেবে আমরা ইউজ করি, সেটা কীরকম? আগে পসেসিভ অ্যাডজেক্টিভটা একটু আমরা ক্লিয়ার করি। যেমন ধরেন আমার কোনো একটা ফ্রেন্ডকে আমি যদি বলি ইয়োর বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং, কেমন? তোমার বইটা সত্যি মজার বা দারুণ একটা বই, কেমন? তাহলে এই যে ইয়োর বুক, এরপরে সে যদি আমাকে বলে, হ্যাঁ, আমার হাতের কোনো একটা বই দেখে যদি বলে তোমার বইটাও দারুণ, তখন ইয়োর বুক ইজ অলসো না বলে সে বলতে পারে ইয়োর্স ইজ টু। এখন প্রশ্নটা একটু দেখেন, আমি ইয়োর বুকের বিপরীতে যখন পুনরায় তার মুখ থেকে শুনলাম, তখন ইয়োর বুক না বলে ইয়োর্স, এইটা আমরা ইউজ করতে পারি। কিভাবে, কেন? কারণ হলো এই বুকের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, তাহলে বারবার বুক শব্দটা বলার দরকার নেই। তখন আমি প্রথম একবার ইউজ করার পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার আমরা এই ধরনের পজিটিভ প্রোনাউন ইউজ করতে পারি। এটাকে বলে পজিটিভ প্রোনাউন। অর্থাৎ ইয়োর বুক পুরোটা না বলে এটাকে সংক্ষেপে আমি ইউজ করতে পারি ইয়োর্স। এটার নাম হচ্ছে পজিটিভ প্রোনাউন আর এটার নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মূল ডিফারেন্সটা কোন জায়গায় বলেন তো? পজিটিভ অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসছে, তাই না? আর পজিটিভ প্রোনাউনের পরে কোনো নাউন বসা নাই। তার মানে এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে আমরা বুঝি পসেসিভ অ্যাডজেক্টিভ। কোনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ বলেন তো? যেমন আই থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। উই থেকে কি? আস। ইউ থেকে ইয়োর। শি থেকে হার। দে থেকে দেয়ার। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর পরে তাহলে একটা নাউন বসে, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা নাউন বসে, রাইট? কিন্তু যদি আপনি পসেসিভ প্রোনাউন পান, তাহলে পসেসিভ প্রোনাউন কোনগুলো? তাহলে মাই থেকে পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। ইয়োর থেকে পসেসিভ প্রোনাউন ইয়োর্স। আবার হার্ট থেকে পসেসিভ প্রোনাউন হার্টস। দেয়ার থেকে তাদের পসেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। তাহলে এই পসেসিভ প্রোনাউনের পরে আপনি যদি পরীক্ষায় কখনো নাউন পান তাহলে এটা ক্রস। তার মানে এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, এই প্রথমটা টিকমার্ক, পরেরটা ক্রস। এই ব্যাপারটা হলো আপনার ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখার মতো। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসাতেই হবে, আর পসেসিভ প্রোনাউনের পরে আপনি নাউন বসাতে পারবেন না। কারণ কেন? কারণটা বলি। এটা যেহেতু পসেসিভ প্রোনাউন, তো প্রোনাউন তো আসলে নাউনের বিপরীতে মানে নাউনের পরিবর্তে আসে। যেমন ইয়োর বুক, এই বুক শব্দটা না বলে এটার পরিবর্তে সংক্ষেপে এখানে এস যুক্ত করে ইয়োর্স বলা হচ্ছে। এখানে ইয়োর্স মানে তোমারটা, মানে তোমার বইটা, রাইট? সো কেউ যদি বলে তোমার বইটা দারুণ, আমি যদি বলি তোমারটাও দারুণ, তাহলে সেক্ষেত্রে তোমারটা, এখানে তোমারটা মানে আসলে তোমার বইটা। তো সুতরাং এই ইয়োর্স বলা মানে এটা একটা প্রোনাউনের কাজ করে। সো একটা প্রোনাউন তো নাউনের পরিবর্তে এসছে, সো আবার আরেকটা নাউন যদি আমি দেই তাহলে এটা নাউনের ডাবল হয়ে যাচ্ছে।
সেই কারণে পসেসিভ প্রোনাউনের পরে আমরা কোনো নাউন ইউজ করতে পারবো না। তাহলে এক কথায় পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন ইউজ করতে হবে, আর পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই নাউনটা বাদ দিতে হবে, মানে নাউন রাখা যাবে না। এখন আমরা আবার প্র্যাকটিসগুলো একটু দেখি। জন ইজ ইটিং হিজ ডিনার, তাহলে এখানে পসেসিভগুলো কি অনুসারে বসে এটা তো আমরা সবাই জানি, সাবজেক্ট অনুসারে। তাহলে জন একজন পুরুষবাচক শব্দ, তাহলে তার জন্য বসছে কি হিজ, জন ইজ ইটিং হিজ ডিনার। এখানে জন না হয়ে যদি হতো এমিলি, এমিলি ইজ হ্যাভিং হিজ ডিনার না বলে বলতাম হার ডিনার। তারপরে ওটা দিস ইজ নট মাই বুক, এখানে পসিটিভ অ্যাডজেক্টিভ বসছে দ্য ক্যাট। এই ক্যাট এটা হচ্ছে একটা আচ্ছা বস্তু বা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে যেগুলো যে সাবজেক্ট হয় তখন তার পসেসিভ কিন্তু কি হয়, ইটস, যেমন এখানে ইটস ফুড। আবার বস্তু প্রাণীবাচকের ক্ষেত্রে বা ব্যক্তি বলেন সবার ক্ষেত্রে যদি সেটা আবার প্লুরাল হয় তাহলে সবার ক্ষেত্রে হয় দেয়ার, ঠিক আছে। প্লুরাল যদি ব্যক্তি হোক বা বস্তু হোক সব ক্ষেত্রে প্লুরাল যদি হয় তাহলে দেয়ার। দ্য বয় ব্রোক হিজ আর্ম, তাহলে দ্য বয়ের জন্য হিজ, এখানে সাবজেক্ট শি, তাহলে শি এর জন্য কি হলো হার। তারপর এখানে মাই ফুড গেল। আচ্ছা তারপর এরপর ইটস এর ফাংশনটা এখানে বলা হয়েছে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। ইটস যেটা অ্যাপোস্ট্রফি ছাড়া হলে ওইটা পসেসিভ, আর অ্যাপোস্ট্রফি সহ হলে তখন এটা ইট ইজ অথবা ইট হ্যাজকে বোঝাবে। এখানে আবার এই পসেসিভের আরেকটা ফাংশন আপনাদেরকে আমি বলবো, পরের পেজে যাই তারপরে বলতেছি এটা। এরপরের স্লাইডে দেখেন পসেসিভ প্রোনাউন, এটাও সহ একটু বলে ফেলি, দেন আমি আপনাদের কয়েকটা এক্সট্রা তথ্য দিব যেগুলো ক্লিপস টোফেলে ধরে নাই বাট আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো কি একটু দেখা যাক। প্রথম বিষয় হচ্ছে দ্য প্রোনাউন্স ক্যানট প্রিসিড এ নাউন। আপনারা জানেন একটা প্রোনাউন নাউনের আগে আসতে পারে না, সুতরাং আমি একটু আগেই সেজন্য বলেছি পসেসিভ প্রোনাউন এটা অন্য কোনো নাউনের আগে আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ পসেসিভ প্রোনাউন যেহেতু নিজেই সে একটা প্রোনাউন, সুতরাং সে নাউনের আগে আসতে পারে না। দেয়ার প্রোনাউন্স অ্যান্ড দাস রিপ্লেস দ্য নাউন, এগুলো নাউনের পরিবর্তে আসে। দ্য নাউন ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য কনটেক্সট এন্ড ইজ নট রিপিটেড, স্টাডি দ্য ফলোইং। আচ্ছা এই যে মাইন, মাইন মানে হলো মাই নাউন, ঠিক আছে। এবার এই জায়গাগুলো একটু আমরা দেখি উদাহরণগুলো, যেমন এই নিচের উদাহরণগুলো। দিস ইজ মাই বুক, এই যে দিস ইজ মাই বুক, এই মাই বুকটাকে সংক্ষেপে বলতেছে কি দেখেন, দিস ইজ মাইন। এভাবে প্রত্যেকটা দেখেন। ইয়োর টিচার ইজ দ্য সেম অ্যাজ হিজ টিচার, দেখেন। আবার এটাকে সংক্ষেপে লিখলে ইয়োর টিচারকে লেখা হয়েছে ইয়োর্স, হিজ টিচারকে সংক্ষেপে লেখা হয়েছে হিজ। তারপরে দেখেন হার ড্রেসকে সংক্ষেপে লেখা হয়েছে হার্স, মাই ড্রেসকে সংক্ষেপে লেখা হলো মাইন, আওয়ার বুকস সংক্ষিপ্ত হয়ে আওয়ার্স, দেয়ার কোটস সংক্ষিপ্ত হয়ে দেয়ার্স, মাই হোমওয়ার্ক সংক্ষিপ্ত হয়ে মাইন। তাহলে এভাবেই পসেসিভ প্রোনাউনগুলো আমরা সাধারণত ইউজ করি। এখন আপনাদেরকে যেটা এক্সট্রা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মূলত একটু দেখি আমরা। তাহলে পসেসিভ বলতে আমরা প্রত্যেকটা প্রোনাউনের পসেসিভ ফর্ম আমরা জানলাম, রাইট? আই থেকে মাইন, উই থেকে আওয়ার্স, ইউ থেকে ইয়োর্স, এভাবে প্রত্যেকটার ফর্ম আমরা জানলাম। এটা টেবলের মধ্যে আপনাদের দেখানো হয়েছে। কিন্তু একটা কোয়েশ্চেন, নাউনেরও কিন্তু পসেসিভ হয়। যেমন আমি যদি বলি এটা কামালের বাড়ি, তাহলে আমি কি বলবো, ইট ইজ কামালস হাউস। এখানে এই যে আমি একটা অ্যাপোস্ট্রফি এস দিলাম না, তাহলে যে কোনো একটা নাউনকে যদি আপনি পসেসিভ করতে চান তাহলে একটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে দেবেন, দ্যাটস ইট। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায় জানেন, আমি যদি বলি এটা ছেলেদের স্কুল, এটা মেয়েদের স্কুল বা মেয়েদের কলেজ, তখন আমরা কি বলি বয়েজ, তাহলে ইট ইজ এ বয়েজ স্কুল। কেমন? তাহলে বয়েজ এটা কি এভাবে লিখবেন, ইট ইজ এ বয়েজ স্কুল, নাকি এভাবে এস কমা দিবেন, নাকি ওয়াই দিয়ে কমা দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি এস দিবেন, কিভাবে দিবেন? তো নর্মালি আমরা অ্যাপোস্ট্রফি এস এইভাবে দিতে অভ্যস্ত সবাই, আর এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস নাই, সো এটা অনেকেই হয়তো আপনারা পসেসিভ এইভাবে হয়তো অনেকে করবেন না, কিন্তু মূলত সঠিক উত্তর হচ্ছে এটা। কেন? তো এই রুলটা একটু এভাবে মনে রাখবেন, যদি কোনো একটা নাউনের শেষে এস যুক্ত হয়ে যদি প্লুরাল হয়, যেমন ধরেন বয়েজ কিংবা ধরেন গার্লস, এই যে এস যুক্ত হয়ে প্লুরাল হলো, এরকম এস যুক্ত করে যদি কোনো নাউনকে প্লুরাল করা হয় এবং সেই প্লুরাল ওয়ার্ডটাকে যদি আপনি পসেসিভ করেন, যেমন আমি যদি বলি এটা ছেলেদের স্কুল, এটা মেয়েদের ক্লাব, এটা বয়স্কদের ক্লাব, এই ধরনের আমরা অনেক শব্দ বলি, অর্থাৎ প্লুরালকে আমরা কি করি, পসেসিভ করি। তো যদি কোনো এরকম এস যুক্ত প্লুরালকে যদি আপনি পসেসিভ করেন, তাহলে সেই নাউনটার পরে, সেই পসেসিভটার পরে, সেই পসেসিভের পরে মানে লাস্টে একেবারেই এস এর পরে একটা কমা দিবেন। অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি এস না দিয়ে শুধু এস এর পরে একটা কমা দিলে, মানে ঊর্ধ্ব কমা যেটা অ্যাপোস্ট্রফি, সেটা দিলে হয়ে যাবে। তাহলে এখানে গার্লসের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফিটা আমরা শেষে দিব, আর বয়েসের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা শেষে দিব। এভাবে শুধু অ্যাপোস্ট্রফি দিব, আমরা অ্যাপোস্ট্রফি এস দিব না। কেন? কারণ এখানে অলরেডি একটা এস থাকাতে আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিছু নাম আছে তাদের ক্ষেত্রে কি করব, যেমন কামালস তো দিলাম, যেমন ধরেন জন কিটস। এখন জন কিটস হচ্ছে একজন বিখ্যাত কবি, তার নামের সাথে অরিজিনালি কিন্তু একটা এস যুক্ত আছে। এরকম অনেক লোক দেখবেন, যেমন গ্ল্যান ফিলিপস, নিউজিল্যান্ডের প্লেয়ার, তাহলে এই ফিলিপসের নামের শেষে তো এমনিতেই এস আছে, আপনি কি করবেন,
তখন হচ্ছে নর্মালি এটাতে ব্যক্তির নামের ক্ষেত্রে আপনি চাইলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিতে পারেন, আর আপনি চাইলে সেই এসটা অমিট করে শুধু অ্যাপোস্ট্রফি দিয়েও দিতে পারেন। ব্যক্তির নামের ক্ষেত্রে দুটো অপশানই খোলা আছে। ব্রিটিশ গ্রামারের যারা গ্রামারিয়ান তারা এটার ব্যাপারে বলেছেন যে এক্ষেত্রে দুটো অপশানই খোলা আছে, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসও দেওয়া যায় অথবা শুধু অ্যাপোস্ট্রফি দিয়েও দেওয়া যায়। তবে প্র্যাকটিক্যাল ইংলিশটা বলি আপনাদের, আমার চোখে দেখা যারা নেটিভ তারা যখন করেসপন্ডেন্স করে, বা আমি যখন অনেক বিদেশিদের সাথে করেসপন্ডেন্স করেছি, আমার বিভিন্ন সময় অভিজ্ঞতা আছে, তখন আমি দেখি তারা ব্যক্তির নামের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা কমনলি ইউজ করে। এমনকি অনেক প্রফেসরদেরকেও মেলে তারা যখন বিভিন্ন কিছু লিখে তখন তারা দেখা যায় ব্যক্তির নামের ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি এস এটা কিন্তু তারা ইউজ করে। সো এই জায়গাটা হচ্ছে ডিফারেন্ট। আর যখন এস যুক্ত প্লুরাল নাউন হবে তখন তার পসেসিভ করার জন্য শুধু অ্যাপোস্ট্রফিটা দিলে চলে।